আমরা ইসির কথা শুনেছি, সিসির কথা শুনেছি, আমাদের কাছে এটাকে গ্রহণযোগ্যতা মনে হয় নাই। তো এই অবস্থার মধ্যে সামনে যে কয়েকদিন পরে যে নির্বাচনটা, সেই নির্বাচনটা কেমন হতে পারে এটা খুবই সাধারণভাবে অনুমান করা যায়, অনুমেয়। ডেমোক্রেটিক বিউটিটা কি আসলে, বা ডেমোক্রেসির ডিবেটটা কি আসলে? বাংলাদেশে পোস্টাল ব্যালট এই প্রথম, এবং একই সঙ্গে বিতর্কও এই প্রথম। ভিডিও ভাইরাল, একে অন্যকে দোষারোপ, কাদা ছোড়াছুড়ি সহ আরও নানা কাণ্ড। এবং এই সব কিছুকে কেন্দ্র করে যেহেতু ভোটটি দেবেন প্রবাসীরা এবং সেখানে নিরাপত্তার বিষয় আছে, আরও নানা বিষয় থাকতে পারে, তার সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। মধুমত ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান, দেখছি নিউজ 24, এবং আজ আমরা আমাদের যে আলোচনার বিষয় সেটি নির্ধারণ করেছি পোস্টাল ব্যালট বিতর্ক। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, আমরা একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আরও উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত। আজকে আমাদের এই আয়োজনে আমরা পোস্টাল ব্যালট বিতর্ক নিয়ে কথা বলতে চাই। প্রথমে একটু মনি আপা আপনার কাছে আসতে চাই। দায় মুক্তির অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, কয়েকদিনের ভিতরে সেটি গ্যাজেট আকারে প্রকাশ করার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখতে দেখতে নির্বাচন একদম দোরগোড়ায়। যদি নির্বাচন হয় তাহলে আর এক মাসও সময় নেই। এই সময়টার মধ্যে অনেক রকম নাটক হচ্ছে, অনেক রকম কিছু হওয়ার সম্ভাবনা এখনও সামনে ফেলে দেওয়ার মতো না। নির্বাচন যখন এত কাছে, তারপরেও কিন্তু প্রতি 3 জন লোক দেখা হলে 2 জন জিজ্ঞেস করে নির্বাচনটা হবে তো, সময় মতো হবে তো। তার যে কিছু সিমটম যেগুলো, যেমন ধরেন আজকে আপনার যেটা আপনার আলোচ্যসূচি, যে এই যে পোস্টাল ভোট, এই পোস্টাল ভোটটা আপনার এত আগে 1 নাম্বার চলে গেল। আমরা বাইরে বাহরাইনে দেখলাম যে একটা বাসায় কত ভোট, মানে ব্যালট পেপার। এটা কিভাবে একটা বাসায় একখানে যেতে পারে? যদি এটা পোস্টালই হয় তাহলে একসাথে কতগুলো লোকের পোস্টাল একসাথে করা যায়। সরকার কিন্তু এটার যথাযোগ্য জবাব দিতে পারে নাই। এই যে 15 লক্ষ ভোটার হয়েছে পোস্টাল, এইখানে কি কোনো ডিজাইনের উপর হয়েছে, কোনো ইঞ্জিনিয়ারিংটাকে সফল করার জন্য? নইলে এই জিনিসগুলো কেন ধরা পড়ছে? আপনার এইখানে তো কোনো ফেরেশতা বা দেবতা এসে নাম্বারটা, মার্কাটা, প্রথমেই যে মার্কা আসছে, তারপরে যে মার্কা আসছে, ধানের শীষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাও বা ধানের শীষকে খুঁজে পাওয়া গেল, সেইখানে ধানের শীষটা ভাঁজ করলে আরেকটা মার্কায় গিয়ে ছাপটা পড়ে যাবে। এই যে আরেকটা, তার মানে ভোটটা নষ্ট হবে। এটা কোন ডিজাইন? আমরা আসলে জানতে চাই যে এই ইঞ্জিনিয়ারিংকে নির্বাচনের কি বলা হবে। যদিও বিএনপি এতক্ষণে একটা অবজেকশন করেছে, কিন্তু আরও বেশি করার কথা ছিল। বিএনপি কেন এটা বুঝতেছে না আমি জানি না, যে এই যে বিএনপিকে না আসতে দেওয়ার জন্য এত রকম পায়তারা। আপনি কি এটাকে কাকতালীয় বলতে পারেন যে ধানের শীষের মতো দল, যে সবচেয়ে বড় এখনও, এবং যেটা কিনা আপনার উপরে থাকবে, সরকার পরিচালনা করেছে 3-4 বার বা তারও অধিক সময়, সেই মার্কাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং যাকে খুঁজে পাওয়া যাচ্ছে সেই মার্কা নিয়ে সমাজে বহু রকম কথা আছে, যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকে নিয়ে বহু রকম কথা আছে। তাহলে সেই জায়গায় আমরা কি বলতে চাই যে এই যে মধ্যপ্রাচ্যের মতো জায়গায় যেখানে এত ভোট, বাংলাদেশিদের এত ভোট, সেখানে যখন এই ধরনের কারচুপির আমরা দেখা পাচ্ছি, তাহলে অন্য জায়গায় কি হতে পারে, কেমন হতে পারে? এইভাবে যদি আপনার ভোটটা আসে, আপনার 15 লক্ষ ভোট কিন্তু একবারে কম না। যার পক্ষে যাবে 15 লক্ষ ভোট, তা আরেকজনের কিন্তু ওটা 30 লক্ষ দিয়ে ওটা ইকুয়াল টু করতে হবে। এবং এর আগেও কিন্তু এই পোস্টাল ভোটে খোদ আমেরিকা বা আরও অন্য দেশেও কিন্তু এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। এই মার্কাটা কোনটা, কোথায় বসানো, এটা নিয়েও অনেক কথা হয়েছে। সেইখানে বাংলাদেশে জেনে শুনে বাংলাদেশে যারা বলেন যে এই সরকার একটা দলের জন্য কাজ করছে, মানে বিএনপিকে বুঝায় দেওয়ার চেষ্টা করেন,
তারা দেখেন ভেতরে ভেতরে তারা কি করছেন, বাইরে তারা কি করছেন। বাইরে বিএনপিকে ওভার প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন, ওভার রকম কথা বলছেন, দেখা করছেন, যোগাযোগ রাখছেন, আর ভেতরে ভেতরে কতটা, এটাকে যদি মেটিকুলাস ডিজাইন বলে আমি অবাক হব না এই ডিজাইনটাকে। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমরা ইসির কথা শুনেছি, সিসির কথা শুনেছি, আমাদের কাছে এটাকে গ্রহণযোগ্যতা মনে হয় নাই। তো এই অবস্থার মধ্যে সামনে যে কয়েকদিন পরে যে নির্বাচনটা, সেই নির্বাচনটা কেমন হতে পারে এটা খুবই সাধারণভাবে অনুমান করা যায়, অনুমেয়, যে বাংলাদেশের এই সিস্টেম 1 মাস আগে যখন পোস্টাল ভোটের এই অবস্থা, বিভিন্ন জায়গায় থুক বরাদ্দ হিসেবে ভোট ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, সেইখানে তারা কিভাবে এটার সুরাহা করবে আমি জানি না। আমি এই মুহূর্তে মনে করি যে এটার বন্ধ করার কোনো বিকল্প হতে পারে না। যারা এটাকে নিয়ে আন্দোলন করেছে এই ভোটার হওয়ার জন্য, তাদের ভিতরে অনেক দিন আগে থেকে এই ধরনের নোংরা কাজগুলো করার জন্য অনেক দিন থেকেই এই পায়তারা তাদের ভিতরে চলছে। আপনার কাছে আবারও আসবো, আমরা একটু তাহসিন রিয়াজ আপনার কাছে আসতে চাই। সরকার একটি দলের হয়ে কাজ করছে, সরকার আসলে কোন দলের হয়ে কাজ করছে আমরা এই অভিযোগটা প্রায় শুনি, এবং যেহেতু পোস্টাল ব্যালট ইস্যুটা সামনে আসলো, আপনার কাছ থেকে একটু এই বিষয়ে শুনতে চাই। জি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন, আমার অত্যন্ত শ্রদ্ধার, আমার সাথে যিনি সহ আলোচক হিসেবে আছেন। দেখুন, এটা বাংলাদেশে তো নতুন, পোস্টাল ব্যালট আমাদের একটা আন্দোলনের ফসল, এবং এটা একটা অংশগ্রহণ নিশ্চিত করছে যারা প্রবাসী। আপনি জানেন যে বাংলাদেশের যে ইকোনমিতে প্রবাসীদের কন্ট্রিবিউশনটা কেমন, বাট ইটস ভেরি আনফর্চুনেট যে আমরা কখনো তাদেরকে আমাদের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম, তার নেতা নির্বাচনের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আমরা তাদেরকে কখনোই অন্তর্ভুক্ত করতে পারিনি। এবং এটা আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আপনি জানেন যে এনসিপি একেবারে প্রথম থেকেই এই ব্যাপারগুলো বলে এসেছে। আপনারা জানেন যে জুলাই আন্দোলনের যে সফলতা, এই সফলতায় প্রবাসীদের কী ধরনের ভূমিকা ছিল, যখন রেমিটেন্স শাটডাউন করা হলো তারা কী ধরনের ভূমিকা নিয়েছিল, এটা আমরা সবাই জানি। কাজেই এই নতুন বিষয়গুলোকে আমাদের খুব স্বাচ্ছন্দ্যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের মনে হয় ওয়েলকাম জানানোটা জরুরি। তো আমরা নতুন দল হিসাবে তো ডেফিনেটলি ওয়েলকাম জানাচ্ছি। আমাদের সারফেসে যে ধরনের পলিটিক্যাল পার্টিগুলোকে আমরা দেখি তারাও ওয়েলকাম জানিয়েছে। বিএনপিকেও আমরা দেখেছি যে ওয়েলকাম, প্রথম দিকে আমরা যখন টকশো বিভিন্ন ধরনের বিভিন্ন আয়োজনগুলো আমরা দেখেছি, তাদের একটা এখন যেরকম আমরা ভোট না ভোট নিয়ে দেখছি যে এখন তারা বলছে একটু জোরে সোরে যে তারা হায়ের পক্ষে আছেন, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কন্ট্রিবিউশন বা তাদের অ্যাক্টিভিটিতে যেমন বোঝা যাচ্ছিল না, পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও কিন্তু তাদের অবস্থানটা এরকমই ছিল। এখন আপনি যে প্রশ্নটা করেছেন স্পেসিফিকভাবে, দেখেন এখানে স্পেসিফিক যদি কোনো ইস্যু থাকে, যদি মনে হয় যে কোথাও কোনো ধরনের প্রবলেম হচ্ছে, এই প্রবলেম যার মনে হবে, যেই দলের মনে হবে, সেই দলের তো দরজাটা নির্বাচন কমিশনের জন্য খোলা আছে, যেমনটা আমার জন্য আছে, যেমনটা অন্য কারোর জন্য আছে। কাজেই তারা গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে পারে। তারা জানালে নির্বাচন কমিশন কী ধরনের ব্যবস্থা নেবে, এটা আমার কাছে মনে হয় যে সেই পার্টি ভার্সেস নির্বাচন কমিশনের ইস্যু, সেই জায়গাটা আমার নতুন করে বলার কিছু নেই। তবে একটা ব্যাপার আমি আপনাকে বলতে পারি, যেমন মার্কার ক্রোনোলজি নিয়ে যে আলাপটা উঠছে, আপনি দেখবেন যে মার্কার ক্রোনোলজি নিয়ে একটা আলাপ হচ্ছে। দেখেন ভাই, এটা নতুন না। মনিয়াপা আমাদের অত্যন্ত সিনিয়র এবং উনি সংসদে ছিলেন। উনি জানেন যে ব্যালটে যখন মার্কার হয়, মার্কারটা যখন ক্রোনোলজিক্যালি সাজানো হয়, এটা কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজানো হয়। এটা নতুন কিছু না, একদমই নতুন কিছু না। কাজেই এটা ক্রোনোলজি যদি দেখি তাহলে ABCD যেভাবে করে ডিকশনারি সাজানো হয় শাব্দিকভাবে, ঠিক সেভাবেই করে আপনার ক্রোনোলজিতে হচ্ছে আপনার মার্কারটা সাজানো হচ্ছে। আপনি দেখবেন যে সরে আরো দীর্ঘ, তারপর ক খ থেকে শুরু করে এইভাবে যার মার্কা যেখানে পড়েছে সে সেই ক্রোনোলজিতে কিন্তু এখানে এসছে। যেমন শাপলাকলি তালিবস্য আসতে যতটুকু সময় দরকার হয়, যতটা অক্ষর প্রয়োজন হয়, তারপরে কিন্তু শাপলাকলি এসছে, এটা আগে আসেনি। কাজে এখানে আমার কাছে মনে হচ্ছে একটা লাইন যোগ করতে চাই। আপনি একটু দাড়িপাল্লা, দয় আকার, বয়সন্য ডয়সন্য ঋষিকার, দাড়িপাল্লা আর ধানের শীষ, তো এটা ন ধানের শীষ। কিন্তু আমার কথা হচ্ছে বড় মার্কাটা, এর আগে অ্যালফাবেট এইভাবে ছিল না। জি জি, কিভাবে এইভাবে ছিল না। মার্কাগুলোর একটা ছিল, যেটা এই সিরিয়ালে এই যে এই
হ্যাঁ, মানে চওড়া উপর থেকে সিরিয়ালে। নিচে আসতো, হ্যাঁ। ওইভাবে, আর এখন এইভাবে গিয়ে ওই জায়গায় গিয়ে পড়েছে, এবং যেখানে ফেলানো হয়েছে এটা কিন্তু একদম ষড়যন্ত্র। আচ্ছা, আমি একটু আমার বক্তব্যটা শেষ করে দিই। আপা বলেছেন আমার কোনো নেই, দ্বিমত নাই। আপার কাছে ষড়যন্ত্র মনে হতেই পারে, অস্বাভাবিক তো কিছু না। এবং আপনাকে আরেকটা ব্যাপার বলি, কাজে এটা একদম খুব লজিক্যাল একটা ক্রোনোলজি, এটা নতুন কিছু না, আমাদের কাছে খুবই স্বাভাবিক এটা সাউন্ড করেছে, আপনাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে, আপনারা নির্বাচন কমিশনে গিয়েছে, ব্যাখ্যা নিচ্ছে, সমস্যার কিছু দেখছি না আমি। আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, দেখেন পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে কত আগে, ইটস বিন মেনি ডেজ কিন্তু, তাই না? এখন বিএনপি তো বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে বড় রাজনৈতিক দল, অ্যান্ড দে হ্যাভ বিন অবজার্ভিং ইলেকশন ভেরি ক্লোজলি। কাজেই দেখেন আমার কাছে মনে হয়েছে যে বিএনপিও কেন যেন মানে অনেক লেট করে এই আলোচনাটা শুরু করেছে। কেন আলোচনাটা লেট করে শুরু হয়েছে, এটা তাদের মানে কি বলবো আমি জানি না, এটা তাদের কোনো স্ট্র্যাটেজি কিনা বা এটা তাদের অন্য কোনো পজিশনিং কিনা আমি জানি না, এটা জানতে চাইও না, আমি খুব একটা আগ্রহ নাই আমার এটা জানার। বাট আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এটা তো নতুন কিছু না, এটা পোস্টাল ব্যালট আজকে যায়নি, অনেক আগে গেছে। কাজে এই আলোচনাটা তারা আগেই শুরু করতে পারতো, পোস্টাল ব্যালট কিভাবে গেছে কিভাবে যায় নাই, এটা সব দলের সাথে তো একটা আলোচনার ভিত্তিতে এই জিনিসটা হয়েছে। এটা হুট অফ মানে অল অফ আ সাডেন এটা হুট করে কিন্তু কেউ করার ক্ষমতা রাখে না। আপনাকে আরেকটা প্রসঙ্গ আমি আপনাকে বলি, দেখেন যে প্রশ্নটা আপনি করেছেন আমি ওটার উত্তরটা একটু শেষের দিকে এসে দিতে চাচ্ছিলাম, যে ইলেকশন কমিশন একটা দলের হয়ে কাজ করছে, কোন দলের হয়ে কাজ করছে আপনি আমাকে বলেন, কোন দলের হয়ে কাজ করছে? আপনারা টকশোগুলো রিভিউ করেন, আপনারা সংবাদপত্রগুলো খোলেন, এই ইলেকশন কমিশনের পদত্যাগ আমরা চাইনি, ইলেকশন কমিশনের সামনে গিয়ে আমরা আন্দোলন করছি। ইলেকশন কমিশনের টোটাল নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে, যেটা 2022 সালের আইনের মাধ্যমে হয়েছে, ওই টোটাল নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পক্ষপাতিত্ব, এখন রিসেন্ট ডেইজে যে ধরনের ঘটনা ঘটেছে আপিল নিয়ে, বিভিন্ন ধরনের আপনার হলফনামা নিয়ে যে ধরনের ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেকটা মুহূর্তে ইভেন আপনি দেখবেন যে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যান হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনিও ইলেকশন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন। ভাই আমরা তো ইলেকশন কমিশনের ব্যাপারে প্রথম থেকেই আমাদের একটা ডিস্যাটিসফ্যাকশন আমরা শো করে এসেছিলাম, আপনারাই তো ইলেকশন কমিশনকে প্রোটেক্ট করেছেন। এবং আপনি কোডগুলো খেয়াল করেন, বের করেন, আমার কিছু নতুন করে বলার কিছু নেই, আপনি গুগল করেন, সার্চ করেন, আপনি দেখেন কিভাবে করে ডিফেন্ডিংগুলো করা হয়েছে তখন। কাজেই যদি আপনার এই প্রশ্ন করতে হয়, আপনি আপনার ইলেকশন কমিশনকে বাঁচাইছেন, কাজে এখন আপনার ডিস্যাটিসফ্যাকশন হবে আপনার ঘরে, আপনি আপনার ঘরের মানুষকে প্রশ্ন করেন যে আপনার ঘরের মানুষ কেন আপনার সাথে, যদি এটা অসদাচরণ হয়ে থাকে তাহলে সেটা কেন করলো। কাজে দেখেন এই প্রবলেমটা আমার প্রবলেমই না, আমি এটা আমার প্রবলেম হিসাবে দেখতেই চাই না, এটা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, দ্যাটস আই এম এক্সপ্লেইনিং। কারণ প্রবলেমটা যেটা আমি বলেছি, প্রবলেমটা বিএনপি ভার্সেস এখন ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের সম্পূর্ণ রাইট আছে। যেমন আজকে মনিয়াপা বলেছে যে ব্যালট কি এটা বন্ধ করে দিতে হবে, এখন ওনাদের কাছে যদি মনে হয় এটা সমাধান, তাদের দলীয় হাইকমান্ড থেকে আসুক, বলুক তারা ইলেকশন এই ব্যালট বন্ধ করে দেওয়ার জন্য কি প্রক্রিয়া তারা হাঁটতে চায়, কি প্রক্রিয়া তারা এটাকে বন্ধ করছে, তারা করুক, আমরা দেখি যে মানুষ এটাকে রেসপন্স করে কিনা। ভাই এটা তো একটা গণতান্ত্রিক দেশ, আপনি দল হিসেবে আপনার কথা থাকবে না, আপনি স্টেপ নেন না কেন? যেমন দেখেন আমরা গতকালকে আলোচনাটা দেখেছি, আপনি কি জানেন আনুষ্ঠানিকভাবে ইলেকশন কমিশনে কবে অভিযোগ জানানো হয়েছে? গতকালকে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে অভিযোগ। এই আলোচনাটা তো আপনাদের এন্ডে গতকালকে আসার কথা না। কাজেই আমার কাছে মনে হয়েছে যে এই আলোচনাটা একটা মানে একটা প্লট ডেভেলপিং একটা ডিসকাশন। আমি জানি না এই প্লটের উপর দাঁড়িয়ে বিএনপি পরবর্তী সময় আর কি বলবে। দেখেন সরকার কার পক্ষে কাজ করছে সেটা যখন এনএসআইয়ের প্রধান যখন তারেক রহমানের সাথে গিয়ে 1 ঘন্টা ব্যাপী মিটিং করেন, সেই প্রশ্নটা আমরা করতে পারি যে সরকার আসলে কার পক্ষে কাজ করছেন, তাই না? এবং এটা আমরা এইভাবে করে বলতে চাই না। আচ্ছা, আমরা একটু নীলুফার চৌধুরী মনি আপা আপনার কাছে আবার একটু আসি। আসলেই কি ইলেকশন কমিশন বিএনপির ঘরের? বিএনপির ঘরের যদি হতো, মিনিমাম এইটুকু বিএনপি যাতে ভোটে ফেল করে সেই জন্য এইটাকে এইভাবে ভাঁজ করলেই যাতে ডাবল জায়গায় ছাপ পড়ে, ছাপ পড়লেই যাতে ভোটগুলা নষ্ট হয়, তাহলে এটা করতেন না। অন্তত পক্ষে যে মার্কাটা বেশি ভোট পাবে তাকে অন্তত সেভটা অন্তত করতেন, নিরপেক্ষ হলে। প্রশ্ন এটাই, নিরপেক্ষ হলে সেভটা করতেন। বিএনপির হওয়া তো অনেক দূরের কথা, মিনিমাম নিরপেক্ষ হলে এই সেভটা করতেন। এখন সারাদিন আপনি বুঝাচ্ছেন আমি বিএনপির পক্ষে কথা বলছি, কিন্তু কামটা কি করলেন আপনি? যাতে বিএনপির আর কিছু লাগে এরকম, যে বলে না পশ্চিমারা যার বন্ধু হয় তারা শত্রুর দরকার পড়ে না, এরকম ইসি থাকলে আর বন্ধুর দরকার পড়ে না। আচ্ছা, আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে আমাদের এই সংক্রান্ত বাকি আলোচনা। নিউজ 24 এর সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধ্যপথ ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের সঙ্গে অতিথিরা আছেন
আমি একটু আবার একটু নীলফার চৌধুরী আপনার কাছে আসতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক এখনো চলমান, কি ধরনের বা কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে মনে করেন বা হওয়ার দেখেন, কথা? আমি মোটা দাগে একটা জিনিস বুঝি, উনি বিএনপির মতো একটা বড় দলের কর্ণধার, এই মুহূর্তে সর্বোচ্চ নীতি নির্ধারক। বাংলাদেশে বহু বছর আসতে পারেন নাই, 17 বছর 17.5 বছর বাধ্যতামূলক বিদেশে থাকতে হয়েছে। উনি এসেছেন, অনেকগুলো সমস্যা ইতিমধ্যে ওনার উপর দিয়ে গেছে। ওনার জার্নিটা একদমই ভালো ছিল না, এবং ওনার সাথে প্রধান উপদেষ্টার যেভাবে যেখানে দেখা হয়েছে, এটা আসলে ওইভাবে একটা অকেশনালি দেখার মতো না। যে কারণে প্রথমে আপনি খেয়াল করেন উনি ওনার স্ত্রী এবং সন্তান নিয়ে গিয়েছেন, মানে একটা পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। তো সৌজন্য সাক্ষাৎ হিসেবে একটা বড় দলের বড় নেতা হিসেবে উনি গিয়েছেন। এখন প্রধান উপদেষ্টা যদি কিছু বলেন, নির্বাচন যেহেতু দোরগোড়ায়, কিছু বলেন সেটাও জাতি জানবে, উনি বের হয়ে বলবেন। আমরা প্রাথমিকভাবে এটাই মনে করছি যে উনি ওনার দিক থেকে সৌজন্য সাক্ষাতে গিয়েছেন এই প্রথম। জি। তো প্রায় তো কতদিন, 10-15 দিন 20 দিন হয়ে গেল উনি আসছেন, 20 দিন। তো উনি এখন গেলেন, ওনার মা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক অন্ত্যেষ্টিক্রিয়া থেকে শুরু করে অনেক কিছুর পরে উনি আজকে গেলেন। জি। এটাই আমি মনে করছি। ধন্যবাদ। তাহসিন, একটু আপনার কাছে আসছি এবার ইসলামী আন্দোলন নিয়ে। আসলে এই যে 11 দলীয় জোটের অস্বস্তির জায়গাটা কোথায়? আজকেও তারা সংবাদ সম্মেলনে আসেনি। তাদের জন্য যে বরাদ্দকৃত আসন, আমরা যতদূর জানি এনসিপি 30টি আসন পেয়েছে এবং জামাত ইসলাম 179টি আসন নিয়ে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং ইসলামী আন্দোলনের জন্য এখনো যে আসনের জায়গাটা সেটা এখনো ফাঁকা রয়েছে। ইসলামী আন্দোলন আগামীকালকে আবার সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। আসলে অস্বস্তির জায়গাটা কোথায়? 11 দলীয় জোট কি আসলে টিকবে বা থাকবে? দেখুন, আমার কাছে তো মানে এখন তো খুব একটা অস্বস্তির জায়গা মনে হচ্ছে না। আমরা টকশোতে থাকা অবস্থায় সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে আপনি যেমনটি বলেছেন যে অলমোস্ট 47 সিটস এগুলোকে এখনও ভ্যাকেন্ট অবস্থায় আছে। কাজেই আমার কাছে যেটা মনে হয়েছে যে অস্বস্তির জায়গা তো ডেফিনেটলি ছিল, যে দেখেন এটা তো একটা নির্বাচনী ঐক্য, এবং এখানে দেখবেন আপনারা যে যখন ইসলামী দলগুলো একটা নির্দিষ্ট একটা টার্গেটকে সামনে রেখে, ইলেকশনকে সামনে রেখে যখন তারা একত্রিত হলেন, তারা কিন্তু প্রথম থেকেই বলছিলেন যে তারা একটা ওয়ান বক্স পলিসি দিয়ে তারা কাজ করছেন। এবং এখানে আপনার শাইখে চরমনাই যিনি আছেন, পীর সাহেব, জামাতের আমির যিনি আছেন, বা অন্যান্য যে ধরনের যে পার্টিগুলো সেখানে সম্পৃক্ত ছিলেন, তাদের সবার মধ্যেই কিন্তু একটা মানে কমন একটা ঐক্যের জায়গা ছিল। এবং তারা বাংলাদেশে বেশ কয়েকটা দফা নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু তারা একসাথে আন্দোলনও করেছেন, তারা একসাথে মঞ্চ শেয়ার করেছেন, একই সুরে তারা বক্তব্য প্রদান করেছেন বিভিন্ন ইস্যুতে। কাজেই একেবারে ইলেকশনের আগ মুহূর্তে যখন এই জায়গাটাতে যখন একটা অস্বস্তি, আপনি যে শব্দটা বলেছেন অস্বস্তি যদি বলি, তো এই হচ্ছে বোঝাই যায় যে এটা আসলে আসন সমঝোতা নিয়েই হয়েছে। কাজেই আপনার প্রশ্নের একদম অ্যাকিউরেট বা এক্স্যাক্ট অ্যান্সার হচ্ছে এটা আসন সমঝোতা নিয়েই এই দ্বিমতটা তৈরি হয়েছে। তবে আমাদের কাছে মনে হয় না যে কোনো দ্বিমতই আসলে তো অসুন্দর না, এটা একটা পলিটিক্যাল মানে একটা ওয়ে। আর আরেকটা যদি ওয়েতে বলি আমি, সেটা একটা ডেমোক্রেটিক বিউটির অংশ। কাজেই ইসলামী আন্দোলনের কিছু আসন কেন্দ্রিক কিছু চাহিদার জায়গা থাকতে পারে, এবং অন্যান্য জোট সঙ্গী যারা আছেন তাদেরও তো সেখানে মানে মানে একমত হওয়া না হওয়ার প্রসঙ্গ থাকবে। কাজেই আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আলোচনার মধ্যে দিয়ে গিয়েছে। এবং আজকে যেই মেসেজটা আমাদের কাছে ইতিমধ্যে এসছে যে 47 সিটস অলরেডি ভ্যাকেন্ট, আমার কাছে মনে হচ্ছে যে একটা সমঝোতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং কালকে যখন, এবং এটাও খুব অস্বাভাবিক কিন্তু ঘটনা না, এই যে জোটের শরিক হচ্ছে আলাদা করে। যেমন আপনি দেখবেন যে জামাত ইসলামীর সাথে আমরা যেদিন প্রথম এনসিপি যখন জোটে গেলেন, তখন কিন্তু আমরা একসাথে বসে প্রেস ব্রিফিংটা করি নাই। জামাত ইসলামীর মতন করে প্রেস ব্রিফিং করেছে, আমরা আলাদা করে প্রেস ব্রিফিং করে আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছি যে আমরা এই জোটে যাচ্ছি। কাজেই ইসলামী আন্দোলন এমন হতেও তো পারে ইসলামী আন্দোলন কালকে ঘোষণা করে বলবে যে তারা এই জোটের সাথে আছেন এবং এই 47 সিটস নিয়ে তারা কাজ করবেন, বা 47 সিটস নিয়ে তারা কম্পিট করবেন। কাজেই জোট ভাঙার কোনো প্রসঙ্গ আমার কাছে মনে হয় না আর আছে। যে ধরনের জল্পনা কল্পনা মিডিয়ার মধ্যে দিয়ে আমরা জানছিলাম, শুনছিলাম, আমরা দলের ভিতর থেকে যতটুকু মানে অ্যাসেস করছিলাম বা আমাদের কাছে যতটুকু তথ্যপাত্র ছিল, আমাদের কাছে এই এতটা রাশ বা এতটা রুট লেভেলে কেউই যায়নি। সবার মধ্যে একটা ছাড় দেওয়ার প্রবণতা ছিল।
এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা ওয়েল সেটেলমেন্টের মধ্যে দিয়েই যাবে এবং এই জোটটা নির্বাচনে একটা বড় কম্পিটিশনের জায়গাও তৈরি করবে, নিঃসন্দেহে, কোনো ডাউট নেই এটাতে। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে আমাদের বাকি আলোচনা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা একটু একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বিভিন্ন জায়গায় বিএনপি, জামায়াত ইসলাম দুই দলেরই নেতাকর্মীরা একে অন্যকে দোষারোপ করেছেন ভোটারদের কাছে যাওয়াকে কেন্দ্র করে। বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াত ইসলামের বেশ অভিযোগ রয়েছে এবং একইভাবে আবার জামায়াত ইসলাম ভোটের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে এরকম কথা বলেছে। আসলে কোন অভিযোগ সত্য, কোন অভিযোগ মিথ্যা, আমরা একটু তাজদিন আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। দেখেন, এটা কীভাবে বলবো ভাই, আসলে কোন অভিযোগ সত্য কোন অভিযোগ মিথ্যা। আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে কোনো পার্টি তো ডেফিনেটলি তার নিজস্ব ম্যানিফেস্টো থাকবে, তার নিজস্ব কমিটমেন্ট থাকবে টু দি নেশন, টু পিপলস, এবং যারা ভোটার। কাজেই আমি এটাকে মানে এই কমিটমেন্ট করাটাকেও আমি খুব অস্বাভাবিক চোখে দেখি না। আবার এই কমিটমেন্ট যেগুলো বিভিন্ন পার্টি করছে এগুলোর সমালোচনাকেও আমি খুব খুব খারাপ চোখে দেখি না, বরং আমি এটাকে খুবই ভালো চোখে দেখি। এবং আমার কাছে মনে হয় যে দেখেন, বাংলাদেশের এরিনায় এই পলিটিক্যাল কালচারাল চেঞ্জটা তো আমরা চেয়েছিলাম সবাই, যে আপনি কমেন্ট করতে পারবেন, আপনি সমালোচনা করতে পারবেন এবং আপনি এটাকে কাটাছিড়া করবেন, আপনি এটাকে তুলোধুনা করবেন। এটা করতে পারাটাই তো আপনার আসলে মানে আপনি ধরেন কি করবেন আপনি বলেন। আমরা বলি না মানে ডেমোক্রেটিক বিউটিটা কি আসলে, বা ডেমোক্রেসির ডিবেটটা কি আসলে, ডিবেটটা কোন পয়েন্ট হবে আমাকে বলেন। এই পয়েন্ট তো এটাই, আমি আপনাকে কোন পয়েন্টে কাউন্টার করব বলেন। আপনি যখন কোন একটা পলিসি নিয়ে কথা বলছেন, আমি তো আপনার ওই পলিসির সমালোচনা করব। যেমন দেখেন, আমাদের দলের পক্ষ থেকে আমাদের আহ্বায়ক এই কথাটা কিন্তু বলেছেন, আমরা বিভিন্ন জায়গায় টকশোতে এই কথাগুলো বলেছি। সেটা হচ্ছে যে বিএনপি বলেছে তারা ফ্যামিলি কার্ড দিবে, বিএনপি বলেছে তারা বেকার যারা আছে তাদেরকে ভাতা দিবে। আমরা একটা প্রশ্ন তুলেছি, দেখেন রেলেভেন্ট প্রশ্ন তুলেছি। আমরা বলেছি যে আচ্ছা খুবই ভালো আপনারা দিবেন, ভেরি গুড প্রপোজিশন, বাট দি থিং ইজ আপনি এই টাকা কই থেকে পাবেন? আপনি যদি এই টাকা পেতে চান তাহলে আইদার আপনাকে ট্যাক্স বাড়াতে হবে, জনগণের উপর আপনাকে চাপ দিতে হবে, অর সোর্সেস অফ ফান্ড কি হবে? আপনি বলেন সোর্সেস অফ ফান্ডই হবে। এই প্রশ্ন তো অযৌক্তিক না, যৌক্তিক প্রশ্ন। আবার দেখেন, জামাত ইসলামী যদি কোথাও বলে থাকে যে তারা ভোটের বিনিময়ে জান্নাত দিবে বা জান্নাত দিবে, জামাত ইসলামীর লোককে ডেকে আপনি জিজ্ঞেস করেন যে সে আসলে এটা কোন বেসিসের উপর বলতেছে, তার কোনো পলিটিক্যাল এজেন্সি এটার ব্যাকগ্রাউন্ড আছে কিনা, বা তার কোনো পলিটিক্যাল মানে ফিলোসফি এটার ব্যাকগ্রাউন্ড আছে কিনা। মনিয়াপাড়া যদি জামাতের লোকজনদেরকে এই কথাগুলো জিজ্ঞেস করেন, এর বিপরীতে আসলে তারা কি উত্তর দেয়, সেই উত্তর তারা নেক। বরং এই কাটাছিড়া যুক্তি দেখেন, আজকে টকশো যারা দেখছেন, আমার কাছে মনে হয় আমি ইভেনচুয়ালি আপনাদের মাধ্যমে, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে এই মেসেজটাও পৌঁছাইতে চাই। আমরা সবসময় টকশোতে খুব ক্রিপি থিংস খুঁজি, কে কাকে সমালোচনা করলো, কে কাকে ব্যাশিং করলো, কে কাকে একদম মানে মানে উড়ায় ফেললো, ব্যাপারটা আমরা এগুলো খুব এনজয় করি। র্যাদার আমাদের কনস্ট্রাকটিভ ডিসকাশনকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আপনি দেখবেন যে বাইরের যত ডেমোক্রেটিক কান্ট্রিগুলো আছে তারা ভোটের আগে তারা পলিসি ডিবেট করে না। আমাকে একটু বলেন যে বাংলাদেশে কোন চ্যানেল পলিসি ডিবেট এখন পর্যন্ত লঞ্চ করেছে? করে নাই তো। কাজে আপনি ডাক দেন, দুইজন বড় নেতাকে ডাক দেন, একটা প্ল্যাটফর্মে 3জন 4জন বড় নেতাকে নিয়ে আসেন না, আপনি দলের প্রধানদেরকে নিয়ে আসেন, জিজ্ঞেস করেন, আপনারা প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরটা আমরা জানতে চাই। কাজেই এই প্রশ্নটা শুধু বিএনপির জন্য না, কিন্তু সকল দলের জন্য। আজকে আমিরে জামাত যদি বলে থাকে যে তারা চাকরির সময়, চাকরির সীমা নিয়ে বা চাকরির সময় নিয়ে তারা এটাকে রিসাইজ করবে বা স্ক্যাজুয়াল করবে, আমি তাকে প্রশ্ন করবো না কেন? আমি তার জোট সঙ্গী হিসেবে তাকে প্রশ্ন করবো না? আমি তাকে সেই প্রশ্নটাও করতে চাই, আপনি বলেন কোন পলিসির উপর করবেন? এই যে অল্প সময় কাজ করাবে, এই অল্প সময় কাজ করে যে মালিক পক্ষকে তো ঘানি টানতে হবে, এটা কিভাবে কোন বেসিসে এটা ফুলফিল হবে? কাজে সেটাকে আমি উন্মুক্ত রাখতে চাই। জি, ধন্যবাদ তাহসিন। আমি একটু নীলুফা চৌধুরী আপনার কাছে আসতে চাই, একই প্রশ্ন। দেখেন, বিএনপি ফ্যামিলি কার্ড বলেন, কৃষি ভাতা কার্ড বলেন, যুব ভাতা বলেন, এগুলো কিন্তু 31 দফায় থেকেই আসা, নতুন করে কিছু দেয় নাই। 31 দফাটা কখন? 24-এর আগে 23 সালে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করা। সো বিএনপি এমন না যে এই 24-এর গণঅভ্যুত্থান দেখে এটা করেছে। বিএনপি কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলেই আপনাদের সাথে কথা বলেছে এটা, এবং সেইখানেই বিএনপি এখন পর্যন্ত আছে। এখন বলেন যে অর্থ, ফ্যাসিস্ট যখন চলে গেছে, দেশের অবস্থা যে জায়গায় ছিল সেখানে মনে হয় না যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আমরা ঘুরে দাঁড়াতে পারিনি, এটাও সত্যি, কিন্তু আমরা কিন্তু মুখ থুবড়ে পড়েও যাইনি। আমাদের যে রেমিটেন্স দাতারা, তারা এত বেশি রেমিটেন্স দিয়েছে, ধার কর্য করে হলেও দেশে টাকা পাঠিয়েছে। এই জন্য আমরা তাদের কাছে যতটা ঋণী, আমরা যতটা তাদের নিয়ে আমরা গর্ব করি, ঠিক ততটাই আমরা কিন্তু স্বপ্নও দেখি।
সেই স্বপ্নের মধ্যে কিন্তু খারাপ কাজের জন্য যদি ঋণ পাওয়া যেতে পারে, ভালো কাজের জন্য কিন্তু ভালো ভালো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসছে তখন কয় টাকা ছিল বাংলাদেশে? তখন বাংলাদেশে ৭৪-এর আকালটা মাত্র বাংলাদেশের উপর দিয়ে গেছে, বাসন্তীরা জাল পড়ে থেকেছে কাপড়ের অভাবে। তো সেই জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাদ্যে স্বনির্ভরতা অর্জন করেছে, বিদেশে খাদ্য রপ্তানি করেছে, কিছুটা হলেও করেছে। সেইখানে যদি তখন পারে, এখন কেন পারবে না এখনকার সময়ে? সেইখানে আমরা বলতে চাই যে আমরা এটা বাস্তবতার আলোকে নিরীক্ষ করি। একদিনেই বলিনি যে পরের দিন থেকেই বেকার ভাতা পাবে, পরের দিন থেকেই ফ্যামিলি কার্ড পাবে। আমরা কমিটেড, আমরা চেষ্টা করব, আমরা অবশ্যই আমরা দিব। সর্বনিম্ন শ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত যখনই যেটুকু পারি আমরা সেটা স্টেপ বাই স্টেপ ক্রনোলজিক্যালি করব। আর জান্নাতের ভোটের কথা যেটা বললেন, শুধু একজন দুইজন যদি বলতেন তাহলে কিন্তু আমরা কিছু বলতাম না, ভাবতাম যে এটা স্লিপ অফ টাং। জান্নাত বলতে বলতে তারা কিন্তু সূর্যকেও থামিয়ে রেখেছে। তারা কিন্তু বললেই আল্লাহ কিন্তু তাদেরকে একদম ঘরে এসে বলে গেছে যে হিন্দুও যদি ভোট দেয়, কোনো বিধর্মী অন্য ধর্মী ভোট দিলে সে কিন্তু অবশ্যই জান্নাতে যাবে, স্বর্গে যাবে। এই কথাটা তারা একদম ওভারশিওর দিয়ে শুধু বলেই নাই, ভোটটা দিয়েই দেখেন। আপনি ভোট দেওয়ার পরে যদি মারা যান আপনি কনফার্ম জান্নাতি। তাহলে মারা যাওয়ার সময় কনফার্ম যে জান্নাতি, ওই লোকটা কিভাবে প্রমাণটা করা দিবে যে একজন মৃত ব্যক্তি জান্নাতে গেল না জাহান্নামে গেল? একটা মৃত ব্যক্তি না মধ্যখানে থাকলো না কোনখানে থাকলো? এই যে মানুষের সঙ্গে চিটিংটা এবং মানুষকে পরকাল, যেটার সম্পর্কে আমার ধর্ম থেকে আমি জ্ঞান নেই, যেটা সম্পর্কে আমি আইডিয়া করি, যেটাকে আমি চুলচেরা, প্রমাণটা আমি দেখি নাই, দেখার সুযোগ হয় না, আমার বিশ্বাস, সেই বিশ্বাস থেকে কিন্তু আপনি ইসলাম যদি আপনি পালন করেন, ইসলামে যদি একজন খুব ধার্মিক মানুষও থাকে, সেও কিন্তু বলতে পারে না আমি এই কৃতকর্মের জন্য আমি বেহেশতে কনফার্ম যাব। কারণ এমন হয়তো সে তার জানতে বা অজান্তে কোনো একটা অপরাধ করেছে যেটা ইসলাম কোনোভাবে এটা অ্যালাউ করে না। ধরেন কোনো ঋণ, সে যদি 20 টাকাও ঋণ থাকে, 5 টাকাও ঋণ থাকে, সেই ঋণটা সুদ না করা পর্যন্ত এটা কিন্তু আরেকটা সোয়াব থেকে কাটা যায় না। ওই যার কাছ থেকে ঋণ করেছে সে যদি ক্ষমা না করে, যত রকম জান্নাতি হোক না কেন, তাকে কিন্তু আটকে থাকতে হবে। তাইলে ওনারা যে এই কথাগুলো বলছে মানুষকে, এই কথার মেসেজটা কি? মানুষকে হিপনোটাইজ করার জন্য চরমভাবে চেষ্টা করা। মানুষ, গ্রামের মানুষরা সহজ সরল অবলা, এবং এরা 5 বার যদি একখানে যায়, হ্যাঁ বিএনপি যায় না, এনসিপি যায় না, আরেক দল বামরা যায় নাই, তারা 5 বার গিয়েছে ইতিমধ্যে, তাদের নারীদের দিয়ে তারা এই কাজগুলো করেছে। এবং তার আগে তারা আবেগকে প্রাধান্য দিয়ে, আবেগের কিছু কথা রপ্ত করিয়ে তারা যেভাবে যে আপনি আমাকে কথা দেন, আচ্ছা আপনার সন্তানটার মাথায় হাত রেখে বলেন, এটা কি কোনো কথা হলো? যে মানুষটা হাত রেখে বলার পরে ভোট দিতে পারবে না, সারাটা জীবন তার সন্তানের একটা জ্বর হইলেও মনে করবে আমি ওই কথাটা রাখতে পারিনি। এই যে মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা, এটা শুধু জি কোনো দলই পারে, এটা সব দল পারে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, রাজনীতির সব চুলচেরা বিশ্লেষণ এক জায়গায়। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।